একসময় হরিপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে দুই ভাই বাস করত, রতন লাল এবং সুশীল। রতন লাল ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি, তার সম্পদের কোনো অভাব ছিল না। অন্যদিকে তার ছোট ভাই সুশীল ছিলেন খুবই দরিদ্র। সুশীল সারাদিন তার ছোট্ট খামারে কাজ করে নিজের ভরণ পোষণ করতেন। তাদের বাবা মা দুজনেই দুর্ঘটনায় মারা যান। তাদের মৃত্যুর পর রতন চালাকি করে তাদের সমস্ত সম্পদ এবং জমি দখল করে সুশীলকে একটি ছোট জমি দিয়েছিলেন যাতে তিনি জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্তু রতন এই সম্পদে খুশি ছিলেন না এবং এখন তার চোখ ছিল তার ছোট ভাই সুশীলের জমির উপর। তিনি যে কোনো উপায়ে এটি দখল করার উপায় খুঁজছিলেন। সুশীলের জমি খুব উর্বর ছিল এবং সার বা খুব বেশি পরিশ্রম ছাড়াই ভালো ফসল ফলত। সেই জমির উর্বর জমির জন্য উপরওয়ালার কাছে ধন্যবাদ চাই সুশীল শহরে তার ছেলে রমেশকে শিক্ষিত করছিলেন। সঙ্গীত একদিন রামলাল সুশীলের কাছে এলেন। সুশীল তার জমিতে কাজ করছিলেন। আরে সুশীল, কেমন আছো ভাই? আমি শুনেছি আপনি শহরে আপনার ছেলেকে শিক্ষিত করছেন এবং এত ছোট জমিতে কৃষিকাজ করছেন। বলো তো, এত ছোট জমিতে কৃষিকাজ করে তুমি তোমার ছেলেকে কিভাবে শিক্ষিত করতে পারবে? এর জন্য টাকা কিভাবে সঞ্চয় করতে পারবে? সত্যি ভাই, কিন্তু আমি কিছু ব্যবস্থা করব। যদিও কোনো ব্যবস্থা করা না যায়, আমি ঋণ নেব, কিন্তু আমি আমার ছেলেকে শিক্ষিত করে একজন মহান মানুষ করে তুলব যাতে তাকে আমার মতো কষ্ট করতে না হয়। আরে, আমার ছোট ভাই সুশীল, তুমি কি বলছো? আমি যখন পাশে থাকব তখন তুমি কেন অন্য কোথাও টাকা চাইতে যাবে? আর আমি যখন পাশে থাকব তখন কেন তুমি ঋণ নেবে? আমি কখনোই তা হতে দেব না ভাই। তুমি কি বলতে চাও তা আমি বুঝতে পারছি না। আমি শুধু তোমাকে বলতে চাই যে তোমার ছেলের শিক্ষার জন্য যত টাকা দরকার, আমি যখন পাশে থাকব তখন তুমি কেন অন্য কারো কাছ থেকে চাইবে? সর্বোপরি, আমি তোমার বড় ভাই, আমি তোমাকে টাকা দেব, ভাই। আমি তোমার কাছে বা অন্য কোনো গ্রামবাসীর কাছে কখনো ঋণ চাইনি, তাহলে এখন আমি কিভাবে ঋণ নেব? না, না, না। ঠিক আছে, তুমি আমার ভাই, তুমি আমার কাছ থেকে টাকা ধার করে তোমার খামার আমার কাছে বন্ধক রাখতে পারো, যেমনটা গ্রামের বাকিরা করে। না, ভাই, আমি তোমার কাছে আমার খামার বন্ধকও দিতে পারি না। এই খামারের জন্যই আমি শহরে আমার ছেলে রমেশকে শিক্ষিত করছি, আর এই খামারই আমার জীবিকা নির্বাহের একমাত্র উৎস। ভাই, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এই খামার দিতে পারবো না। আমি নিশ্চিত যে একদিন আমি আমার ছেলেকে শিক্ষিত করে এই খামার থেকে একজন মহান মানুষ করে তুলব। আমাকে ক্ষমা করো, ভাই, আমি তোমার কাছে আমার খামার বন্ধকও দিতে পারবো না। এই কথা শুনে রতনলাল রাগে ক্ষিপ্ত হয়ে বাড়ি চলে যায়। সে কিছুই করতে পারে না। সুশীলও তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে কয়েকদিন কেটে যায়। রতনলাল, তোমাকে যেভাবেই হোক সুশীলের কাছ থেকে সেই জমিটা নিতে হবে। এই কথা বলার পর রতনলাল ভাবতে শুরু করে কিভাবে সুশীলের জমি পাওয়া যায়। তারপর তার মনে একটা বুদ্ধি আসে এবং সে সুশীলের বাড়িতে যায়। সুশীল ভাই, তোমার স্বার্থপরতা দেখে আমি খুব খুশি। তোমার বড় ভাই হয়ে আমি তোমাকে সাহায্য করতে চাই এবং তুমিও আমার সাহায্য প্রত্যাখ্যান করতে পারবে না। আর যদি তুমি আমাকে তোমার বড় ভাই মনে করো, তাহলে তুমি আমার সাহায্য নেবে। ঠিক আছে ভাই, তুমি আমাকে কি বলতে চাও বলো। ভাই, তুমি যদি চাও, তুমি আমার কাছ থেকে টাকা নিতে পারো না বা তোমার জমি আমার কাছে বন্ধক রাখতে পারো না। তুমি এক কাজ করো, গ্রামের ওপারে আমার এক টুকরো জমি আছে, এটা তোমার জমির চেয়ে 4 গুণ বড়। এক কাজ করো, কয়েকদিন ওই জমি চাষ করো, তুমি এখান থেকে অনেক লাভ করবে এবং টাকা দিয়ে তুমি তোমার ছেলের লেখাপড়া শেষ করতে পারবে। আর বিনিময়ে, যতক্ষণ আমার জমি থাকবে, তোমার জমি আমার কাছেই থাকবে। সুশীল অনিচ্ছা সত্ত্বেও তার বড় ভাই রতনলালের কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি রাজি।
রতনলাল খুব চালাকি করে তার ছোট ভাই সুশীলকে কাগজপত্রে তার বুড়ো আঙুলের ছাপ দিতে বাধ্য করে। সে এটা নেয় কারণ সুশীল পড়তে বা লিখতে পারত না, তাই সে জানত না যে কাগজপত্রগুলিতে কি লেখা আছে। কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন সুশীল জমিতে কাজ করছে। আজকের কাজ শেষ। আমি বাজার থেকে আনা সব গাছপালা মাঠে লাগিয়েছি, সেগুলো দেখতে অনেক সবুজ এবং সুন্দর। আমি শুধু আগামীকাল সকালের জন্য অপেক্ষা করছি। আমি তাড়াতাড়ি এসে জল দেব। আমি এখন বাড়ি যাচ্ছে, আমি খুব ক্লান্ত, এবং আমার খুব ক্ষুধাও লেগেছে। আজ আমি ভাগ্যবানকে একটি সুস্বাদু মটরশুঁটি তৈরি করতে বলবো। তারপর আমি এটি খেয়ে রাতে শান্তিতে ঘুমাবো। এই বলে সুশীল খুশিতে বাড়ি চলে যায়। পরের দিন সকালে সুশীল তার জমিতে ফিরে আসে এবং দেখে অবাক হয় যে তার সমস্ত গাছপালা মারা গেছে। সে বুঝতে পারে যে তার ভাই তাকে প্রতারণা করেছে। এটা একটা অনুর্বর জমি। আমার অনেক ক্ষতি হয়েছে। ওহ আমার ঈশ্বর, আমার পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। ওহ, এই মাসে আমি আমার সংসার কিভাবে চালাবো? ভাই আমাকে মিথ্যা বলেছে। এটা একটা অনুর্বর জমি। এখনই আমার ভাইয়ের কাছে যাই এবং তাকে আমার জমি ফেরত দিতে বলি। সুশীল ভেতরে ভেতরে খুব দুঃখিত হয়ে পড়ে এবং দুঃখিত মন নিয়ে তার ভাই রতনলালের বাড়িতে যায়। আরে ভাই, তোমার জমি আমার কোনো কাজে লাগে না কারণ তোমার জমি একটা অনুর্বর জমি, তাই দয়া করে আমার জমি আমাকে ফিরিয়ে দাও। সুশীল, আগে বলো ভেতরে আসার আগে তুমি কার অনুমতি চেয়েছিলে এবং ভুলে যেও না যে তুমি এই কাগজপত্রগুলিতে তোমার আঙুলের ছাপ দিয়েছিলে এবং এই কাগজপত্রগুলিতে স্পষ্টভাবে লেখা ছিল যে তোমার জমি এখন আমার এবং তাও তোমার সম্মতিতে। আমরা আমাদের জমি অধিগ্রহণ করেছি। এখন এই জমিতে তোমার কোন অধিকার নেই। তুমি এখান থেকে চলে যাও এবং তোমার অনুর্বর জমি চাষ করো এবং এখান থেকে চলে যাও। যদি তুমি আবার এখানে আসো, তাহলে আমি তোমার বিরুদ্ধে সমস্ত কাগজপত্রে পুলিশ মামলা করব।